আশা করি সবাই ভালো আছেন। এটা বিন্যাসের দ্বিতীয় ভিডিও। তো এই ভিডিওতেও আমরা তিনটি প্রবলেম নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে এটা। এখানে বলা হচ্ছে যে 12 বাহু বিশিষ্ট একটি সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দু সংযোগ রেখা দ্বারা কতগুলি বিভিন্ন ত্রিভুজ গঠন করা যেতে পারে এবং ক্ষেত্রটির কতগুলি কর্ণ আছে। তো প্রথমে আমাদের যে বিষয়টা আছে যে 12 বাহু বিশিষ্ট, 12 বাহু বিশিষ্ট যেহেতু হয় তাহলে এটা হচ্ছে একটা 12 বাহু বিশিষ্ট বহুভুজ, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের এদের কৌণিক বিন্দু আছে কয়টা? আমাদের এখানে মূল বিষয় হচ্ছে যে এই 12 বাহু বিশিষ্ট যে সমতলিক ক্ষেত্র আছে সেই ক্ষেত্রে কৌণিক বিন্দু আছে কয়টা। তো এখন দেখেন, যদি আমরা সমতলিক ক্ষেত্র না বলে আমরা 12 বাহু বিশিষ্ট একটি সমতলিক ক্ষেত্র না বলে যদি আমরা এটা বলতাম একটা ত্রিভুজ, তাহলে একটা ত্রিভুজের কৌণিক বিন্দু আছে কয়টা একটু দেখি। একটা আছে, একটা আছে, একটা আছে। তাহলে দেখেন তিনটা আছে, অর্থাৎ 3 বাহু বিশিষ্ট একটি সমতলিক ক্ষেত্রে 3টা কৌণিক বিন্দু আছে। একইভাবে যদি আমরা চতুর্ভুজের ক্ষেত্রে দেখি তাহলে এখানে দেখেন 4টা কৌণিক বিন্দু আছে, 4টা কৌণিক বিন্দু আছে। অর্থাৎ যত বাহু বিশিষ্ট হবে তার ততটা কৌণিক বিন্দু থাকবে। তাহলে এই 12 বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্রে কৌণিক বিন্দু আছে 12টি। এখন আমাদের ত্রিভুজ গঠন করতে হলে কতটি কৌণিক বিন্দু থাকে সেটা আমাদের একটা বিষয়। এখন দেখেন যে আমাদের এই 3টা কৌণিক বিন্দুর ফলে আমরা কিন্তু একটা ত্রিভুজ গঠন করতে পেরেছি। তাহলে আমরা এখানে যে শর্তটা লিখতে পারি, আমাদের মোট কতটি বিন্দু আছে 12, আর আমাদের কতটা করে বিন্দু নিয়ে আমাদের সমাবেশটা গঠন করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের সমাবেশ গঠন করতে হবে 3টা করে বিন্দু নিয়ে। তো আমাদের সেই ক্ষেত্রে হবে 12C3। তো আবার এটা বিষয়টাকে আমি পরিষ্কার করে দিই যে কম্বিনেশন আর আপনার পারমিউটেশন, এটার দুইটার মধ্যে পার্থক্য কি, কেন আমরা পারমিউটেশন দিয়ে এটা কি করলাম না। পারমিউটেশনের বিষয়টা হচ্ছে এরকম, বা বিন্যাসের বিষয়টা হচ্ছে যে আপনি মনে করেন যে 3টা জিনিস আছে, তার থেকে একটা বা দুইটা জিনিস নিলেন, সাপোজ 2টা জিনিস নিলেন। তো সেই জিনিসটা দেখা যাচ্ছে যে আপনার 3টা জিনিস আছে এরকম এ, বি এবং সি। তো এরকম 3টা জিনিস আছে। তো এখান থেকে যদি প্রত্যেকবার আপনি 2টা করে জিনিস নেন তাহলে আপনার বিন্যাস হয় 6টা, এবং সেটা হয় এরকম এ বি, তারপরে বি এ, তারপরে এসি, তারপরে সি এ, তারপরে বিসি, তারপরে সিডি, এরকম 6টা বিন্যাস হয়। তো এই ক্ষেত্রে দেখেন এ বি আর বি এ দুইটা কিন্তু সেম জিনিস, বাট ক্রমটা ভিন্ন, অর্থাৎ এই ক্ষেত্রে বিটা পরে ছিল আর এই ক্ষেত্রে বিটা প্রথম আছে। তো বিন্যাসের ক্ষেত্রে এটা হচ্ছে একটা বিষয়। বাট আপনি যখন একটা ত্রিভুজ গঠন করবেন, একটা জিনিস বোঝেন যে এখন যখন আপনি একটা ত্রিভুজ গঠন করবেন তখন আপনার জাস্ট 3টা বাহু লাগবে। সে বাহুটা কোথায় কি আছে সেটা দেখার বিষয় কি আপনার অবশ্যই না। তো সেই জন্য আমরা কিন্তু বিন্যাসের সাহায্য না নিয়ে আমরা কম্বিনেশনের সাহায্য নিচ্ছি। তো কম্বিনেশনে এর দেখার বিষয় না, আসলে তারা কিভাবে আছে থাকলেই হচ্ছে। আমাদের যদি 3টা থেকে আমাদের কম্বিনেশন করতে বলে তাহলে কম্বিনেশন মানে 3টা থেকে যদি প্রত্যেকবার 2টা করে নিয়ে কম্বিনেশন করতে বলে, এই কম্বিনেশন হবে জাস্ট 3টা। এই যে এ বি আর বি এ থেকে আমরা জাস্ট এ বি নেব, এসি আর সি এর মধ্যে থেকে জাস্ট আমরা এসি নেব, আর বিসি আর সিবির ভিতর থেকে আমরা জাস্ট বিসি নেব। তাহলে এই 3টে হবে আমাদের কম্বিনেশন। তাহলে এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের মূল উপাদানগুলো থাকলেই হচ্ছে, সেগুলো কিরকম আকারে আছে সেটা বিষয় না, কিভাবে বিন্যস্ত সেটাও বিষয় না, জাস্ট আমাদের মূল জিনিসগুলো আছে কিনা সেটা হচ্ছে বিষয়। বাট বিন্যাসের ক্ষেত্রে তারা কিভাবে অবস্থান করছে, কিভাবে আছে, সেটা হচ্ছে বিষয়। তো যাই হোক, তো এই কারণেই কিন্তু আমরা এখানে সমাবেশ ব্যবহার করেছি। তো তাই এখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 12 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 9 ফ্যাক্টোরিয়াল। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা এই 12 ফ্যাক্টোরিয়ালকে
9 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত পিছাবো, আর এই 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা 1 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত পুরোটাকে ভেঙে দেবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল, আর নিচে লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু এই যে 9 ফ্যাক্টোরিয়াল, সেই 9 ফ্যাক্টোরিয়াল। তো এখন এই 9 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম, 3 দুগুণে 6, এই 6টাকে আমি এটার সাথে কাটবো, তাহলে এখানে পাবো আমি 6 দুগুণে 12। তাহলে এখন আমরা দেখেন এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে আপনার 11 10 কে 110, তার সাথে 2 গুণ করলে 220। অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে গেলাম যে 12টা কৌণিক বিন্দু থাকলে তার সমন্বয়, মানে সেখান থেকে আমরা মোট 220টা ত্রিভুজ গঠন করতে পারবো। এবার আমরা হচ্ছে কতগুলি কর্ণ গঠন করতে পারি আমরা সেটা দেখব। তো এখন আমরা সাপোজ এখানে একটা উদাহরণের মাধ্যমে দেখি যে বিষয়টা কি হচ্ছে। তো আমাদের যদি এই 4টা বাহু থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কয়টা কর্ণ হবে আমরা একটু দেখি। 4টা বাহু, এখন কর্ণ কয়টা দরকার? আমাদের 2টা কৌণিক বিন্দু থাকলে, দেখেন এ একটা কৌণিক বিন্দু এবং এ একটা কৌণিক বিন্দু, এই 2টা কৌণিক বিন্দু যদি আমরা যুক্ত করি তাহলে একটা বাহু পাচ্ছি। ওকে, আবার এই কৌণিক বিন্দু আর এই কৌণিক বিন্দু যদি আমরা যুক্ত করি তাহলে একটা কর্ণ পাচ্ছি, এবং এটার সাথে এটা যদি আমরা যুক্ত করি তাহলে একটা কর্ণ পাচ্ছি। তাহলে 4টা বাহু মানে 4টা কৌণিক বিন্দুকে যদি আমরা যুক্ত করি তাহলে 2টা কর্ণ পাই। ওকে, তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি? তো আমাদের দরকার হচ্ছে যে কতগুলি কর্ণ আছে, তার মানে 2টা করে কৌণিক বিন্দু সংযোগ হচ্ছে, তাহলে 12C2, অর্থাৎ 12টা কৌণিক বিন্দু থেকে প্রত্যেকবার 2টা করে যদি কৌণিক বিন্দু নিই তাহলে আমাদের একটা করে কর্ণ তৈরি হয়। তো দেখি আসলে হয় কিনা। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে 12 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে 12 ইন্টু 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল, আর নিচে এই 2টাকে ভাঙলে হয় 2 ইন্টু 1, তার মানে 2, আর হচ্ছে 10টাকে ভাঙার দরকার নেই, যেহেতু 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত নিয়ে আসলাম, তাহলে এখানে রেখে দিই 10 ফ্যাক্টোরিয়াল হিসাবে। এই 10 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। এখন দেখেন এইটার সাথে এটা কাটাকাটি করলে আমরা পাচ্ছি 6, অর্থাৎ 6 11 66টা কর্ণ, অর্থাৎ 12 কৌণিক বিন্দু সংযোগে আমরা 66টা কর্ণ পাবো। মনে হচ্ছে যে অ্যান্সারটা হয়ে গেছে, কিন্তু না, অ্যান্সারটা হয়নি। কেন হয়নি? দেখেন আমরা কি করছিলাম এখানে, যে প্রত্যেক 2টা কর্ণের সমন্বয়, অর্থাৎ 2টা কৌণিক বিন্দু সমন্বয়ে আমরা কর্ণ পাচ্ছিলাম, কিন্তু এখানে 2টা কৌণিক বিন্দু সমন্বয়, এখানে দেখেন এইটা আর এইটা যদি আমরা যুক্ত করি তাহলে এটা কিন্তু কর্ণ হচ্ছে না, এটা কিন্তু বাহু হচ্ছে। তো বাহু কয়টা হচ্ছে? 4টা হচ্ছে, 4টা বাহু হচ্ছে, অর্থাৎ 4টা কৌণিক বিন্দু থাকলে সেখান থেকে আমরা 4টা বাহু পাবো, আর বাকিগুলো কর্ণ পাবো। তাহলে সেম ভাবে আমাদের এই 12টা কৌণিক বিন্দু থেকে আমরা 12টা বাহু পাবো, তাহলে সেটা আমাদের মোট থেকে বাদ যাবে। এখানে বিষয়টা এটা ভেঙে আমরা যদি করি তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে। দেখেন, তো আমরা এখান থেকে 4টা বাহু ছিল, সেখান থেকে আমরা প্রত্যেকবার 2টা করে নিয়ে আমরা কর্ণ তৈরি করছি, তাহলে এটাকে আমরা বাংলা পাবো 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে ভাঙলে পাই 24 কে 4 দ্বারা ভাগ করলে হয় 6, অর্থাৎ 6। মোট কর্ণ হওয়ার সংখ্যা ছিল কর্ণের সংখ্যা কত ছিল? 6, কিন্তু এখানে হচ্ছে কিন্তু 2টা, তার মানে বাদ গেল কোথায়? এই 4টা বাহু, দেখেন আমাদের 2টা কৌণিক বিন্দুর মাধ্যমে 4টা বাহু হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে যতগুলো কৌণিক বিন্দু থাকবে তত কৌণিক বিন্দু এখান থেকে বাদ যাবে, অর্থাৎ 4 বাদ গেল। তাহলে এখানে আমরা পাবো কত? 2। তাহলে আমরা দেখেন 2টা কৌণিক বিন্দু কিন্তু পাইছিলাম। সো একইভাবে এখান থেকে আমাদের জাস্ট 12 যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের 12টা কৌণিক বিন্দু সমন্বয়ে এখানে 54 সংখ্যক কর্ণ তৈরি হবে, এবং মোট এতগুলো, মানে মোট 66টা বাহু তৈরি হবে, এবং তার ভিতরে আমাদের এই যে
বাহু বিশিষ্ট 12 বাহু বিশিষ্ট যে বহুভুজ আছে তার বাহুই হচ্ছে 12টা। তো তার জন্য আমি 12 বাদ দিলাম, এর মোট কর্ণের সংখ্যা হচ্ছে 54। তো যাই হোক, এরপরে যে প্রবলেমটা আছে আমরা সেটা দেখি। তো এরপরে প্রবলেমটা হচ্ছে এটা, এখানে বলা হচ্ছে যে কোন সমতলে অবস্থিত 15টি বিন্দুর ভিতরে 5টি বিন্দু সমরেখ। তো এখন এখানে একটা বিষয় আছে যে সমরেখ বলতে আমরা কি বুঝি। সমরেখ বলতে একই সরলরেখার উপর বিন্দুগুলো যদি অবস্থিত হয় তাহলে আমরা বলতে পারি যে সেই বিন্দুগুলো সমরেখ। তো এই 5টা বিন্দু একটা রেখার উপর অবস্থিত। এখানে একটা বিন্দু আছে, মনে করেন এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে একটা আছে। অর্থাৎ বিন্দুগুলো একটা সরলরেখার উপর অবস্থিত হয়েছে, এই জন্য এই 5টা বিন্দু সমরেখ। এখন দেখেন যে এই 5টা বিন্দু যদি সমরেখ হয় তাহলে এই 5টা বিন্দু দিয়ে কি কখনো একটা ত্রিভুজ গঠন করা সম্ভব? এটা কি কখনো এইভাবে এই আকার দেওয়া সম্ভব? কখনো কিন্তু সম্ভব না। বুঝা গেল? কারণ এটাকে কখনো বেঁকানো সম্ভব না, একটা বাহুর উপর আছে বিন্দুগুলো, বাহুগুলোকে আপনি কিভাবে করবেন? এই 5টা বিন্দুকে কখনো বেঁকানো সম্ভব না। এবার এখানে বলছে যে এছাড়া কোনো 3টি বিন্দু সমরেখ নয়, শুধুমাত্র 5টা বিন্দু সমরেখ, বাকি যে 10টা বিন্দু আছে সেগুলো সমরেখ নয়। তো ওই 15টি বিন্দু সংযোজন করে এখানে র হবে করে কতগুলি সরলরেখা এবং কতগুলি ত্রিভুজ পাওয়া যাবে। তো প্রথমে আমরা কতগুলি সরলরেখা পাওয়া যাবে সেটা আমরা বের করি। তো আমরা জানি যে দুইটা করে যদি বাহু আমরা যুক্ত করি তাহলে সেখান থেকে সরলরেখা পাবো। দুইটা বিন্দুর সংযোগে আমরা একটা সরলরেখা পাই। তাহলে আমাদের মোট বিন্দু আছে কতটি? 15টি। তাহলে 15C2। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 15 ফ্যাক্টোরিয়াল ইন্টু 15 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল। তো এটা যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে, আমরা পাই 105। এই যে 15 ফ্যাক্টোরিয়ালকে 14 ফ্যাক্টোরিয়াল, 15 ফ্যাক্টোরিয়াল ইন্টু 14 ফ্যাক্টোরিয়াল, তার নিচে হচ্ছে 2 আছে, তাহলে 14 কে 2 দ্বারা ভাগ করলে 7 হয়, 7 এর সাথে 115 গুণ, 7 এর সাথে 15 গুণ করলে হয় 105। অর্থাৎ এটাকে গুণ করি, ক্যালকুলেশন করলে 105 হয়। তো যাই হোক, আমাদের 15টা বিন্দুই যদি কোনো বিন্দু সমরেখ যদি না হতো, কোনো 3টি বিন্দু যদি সমরেখ না হতো তাহলে আমরা 105টা সরলরেখা পাওয়ার কথা ছিল। বাট সেই ক্ষেত্রে আমাদের 5টা বিন্দু সমরেখ হয়েছে। তো 5টা বিন্দু যদি সমরেখ হয় তাহলে সেখানে দেখেন যে এই 5টা বিন্দু দিয়ে 5টা সরলরেখা না হয়ে একটাই সরলরেখা হয়েছে। দেখেন এখানে একটাই সরলরেখা হয়েছে, তাই না? এখানে একটা সরলরেখা হয়েছে, যেহেতু একটা সরলরেখার উপর 5টা বিন্দু অবস্থিত, তাহলে আমাদের 10টা, সরি, তাহলে কয়টা সরলরেখা হয় আমরা সেটা দেখিনি, যে 5টা বিন্দু যদি সমরেখ না হতো তাহলে কয়টা সরলরেখা আমরা এখান থেকে পেতাম? 5C2। অর্থাৎ 5টা বিন্দু থেকে আমাদের সরলরেখা পাওয়ার কথা ছিল কয়টা? 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তো এইটা এখানে আমরা পাই হচ্ছে 5 ইন্টু 4, 4 5 20, তার থেকে 2 বাদ দিলে হয়, তার থেকে 2 দ্বারা ভাগ করলে হয় 10। অর্থাৎ 10টা, 5টা বিন্দু থেকে আমাদের 10টা সরলরেখা পাওয়ার কথা ছিল, বাট সেই 10টা জায়গায় আমরা কয়টা পাইছি? একটা পাইছি। তাহলে আমাদের মোট সরলরেখার সংখ্যা হবে 105 মাইনাস 10 যোগ 1, কারণ এই 10টার জায়গায় আমাদের একটা হচ্ছে, তার জন্য এই প্লাস 1 দিলাম আর মাইনাস 10টা দিলাম, কারণ এই 10টা তো হচ্ছেই না, সেখানে একটা হচ্ছে, মানে 10টার জায়গায় আমাদের 9টা হচ্ছে। এক কথা যদি বলি, কি বলছি, সরি, 9টা হচ্ছে, মানে হচ্ছে এখানে আপনাদের 10টা না হয়ে সেখানে একটা হচ্ছে, তাই 10টা বাদ গেল আর এখানে 1 যোগ। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 95, তার সাথে 1 যোগ করলে 96, অর্থাৎ 96 হচ্ছে আমাদের অ্যান্সার, 96। তাহলে 15টি বিন্দু আছে, তার ভিতরে 5টি বিন্দু যদি সমরেখ হয় তাহলে এই 15টি সংযোজন করে আমরা মোট সরলরেখা পাবো 96টি। এরপরে আমরা এখান থেকে বলতে পারি যে কতগুলি ত্রিভুজ পাওয়া যাবে, এটা আমরা বের করতে পারি। ত্রিভুজ, এটা ভ হবে কিন্তু বহুভুজ জায়গায় হয়ে গেছে, প্রশ্ন নেই, একটু বুঝে নেবেন। এটা হচ্ছে ত্রিভুজ, এখান থেকে কতগুলি ত্রিভুজ পাওয়া যায় আমরা সেটা বের করব। তো এখন দেখেন এইটা সমরেখ
আমরা এখানে সমরেখ মনে করি যে কোনো বিন্দু সমরেখ নয়, তাহলে 15টা বিন্দু আছে, তাহলে 15টা বিন্দু থেকে আমরা কতটা ত্রিভুজ পেতে পারতাম? 15C দ্বারা আমরা ক্যালকুলেশন করলে আমরা ত্রিভুজের সংখ্যা পেয়ে যেতাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে 15 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 15 থেকে 3 বাদ দিলে 12 ফ্যাক্টোরিয়াল, এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 455। এখন দেখেন, যেহেতু 5টা বিন্দু সমরেখ, 5টা বিন্দু যেহেতু সমরেখ, সেই 5টা একই সরলরেখায় অবস্থিত। সমরেখ বলতে একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় যদি অবস্থিত হয় সেটা দিয়ে সরলরেখা গঠন করা সম্ভব। একটা সরলরেখা গঠিত হয়, বাট কোনো ত্রিভুজ গঠন করা যায় না, কারণ এটাকে এভাবে ব্যাখ্যানো যায় না, সেহেতু কোনো সরলরেখা গঠিত হয় না। তাহলে এই 5টা সমরেখ বিন্দু থেকে আমাদের কয়টা ত্রিভুজ হওয়ার কথা ছিল? হচ্ছে 5C3 সংখ্যক ত্রিভুজ হওয়ার কথা ছিল। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 4×20 ভাগ 2 অর্থাৎ 10। অর্থাৎ এই 10টা ত্রিভুজ আমাদের হবে না। তাহলে মোট যে ত্রিভুজটা হওয়ার কথা ছিল তার থেকে 10 বাদ দিই, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো, অর্থাৎ 445। তাহলে আমাদের মোট ত্রিভুজের সংখ্যা হবে 445টা। তো এরপর যে প্রবলেমটা আছে আমরা সেটা দেখব। এখানে বলা হচ্ছে যে প্রমাণ করো যে কোনো 3টি বিন্দু সমরেখ নয় এরূপ সংখ্যক বিন্দু সংযোগ করে এরূপ সংখ্যক বিন্দু সংযোগ করে এত সংখ্যক ত্রিভুজ গঠন করা যায়। তো এখানে সম্ভবত n সংখ্যক বিন্দু দেওয়া ছিল, এরকম কিছু একটা ছিল। তো সেখান থেকে আমাদের এত সংখ্যক ত্রিভুজ গঠন করা যায় প্রত্যেকবার 3টা করে বিন্দু নিয়ে। তো এটা কিভাবে করা যায় আমরা একটু দেখি। তো আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের NC3 অর্থাৎ মোট এখানে বিন্দু আছে n সংখ্যক, আর তার থেকে আমরা প্রত্যেকবার কয়টা করে বিন্দু নিতে পারবো? 3টা করে বিন্দু নিতে পারবো। তো সেখান থেকে আমরা মোট কতগুলো ত্রিভুজ পাই সেটা আমরা দেখি। তো এখানে কিন্তু n সংখ্যক বলে দিইনি কোথাও, তো আমাদের n সংখ্যক ধরে নিলাম যে আমাদের মোট n সংখ্যক বিন্দু আছে, এবং সেখান থেকে প্রত্যেকবার যদি আমরা 3টা করে বিন্দু নিই তাহলে আমাদের একটা করে ত্রিভুজ গঠন করা সম্ভব হবে। তাহলে এখান থেকে এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো এখন আমরা এই n ফ্যাক্টোরিয়ালকে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত পিছাবো। তাহলে আমরা এটাকে করতে পারি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, আর এর নিচে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল অলরেডি আছে। আর এই 3 ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা ভাঙি তাহলে হয় 3 ইন্টু 2 ইন্টু 1 অর্থাৎ 3 দুগুণে 6, 6 একে 6 অর্থাৎ 1/6। তাহলে এখন এটা কেটে দিলাম, তাহলে এখানে থাকে 1/6 ইন্টু n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2। তাহলে দেখেন যদি আমাদের n সংখ্যক বিন্দু থাকে তাহলে সেখান থেকে আমরা ত্রিভুজ পাবো হচ্ছে 1/6 ইন্টু n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 সংখ্যক। তো আজকে আমরা মোটামুটি 3টা প্রবলেম নিয়ে আলোচনা করলাম। এখনো সময় বেশি উপর, মোটামুটি 8 থেকে 10টা ভিডিও তৈরি করব। সবগুলো ভিডিও আপনারা সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন, তাহলে আমি আশা করি যে আপনাদের কিছুটা উপকার হলেও হবে। তো তার জন্য আপনারা ভিডিওগুলো সিরিয়ালি দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।